আপনারা শুনলে খুব অবাক হবেন, যখন কোন একটা মিটিং হয়, মিটিং এ দের ইজ এ চেয়ার। মিটিং এর যে টেবিলের যে টেবিল হেড হিসেবে সাধারণত বসে থাকেন যিনি ওখানে সবচেয়ে বেশি মিটিং যিনি চেয়ার করছে। তো হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যখন নাকি ইরান ওয়ারের পরিকল্পনাটা করা হয়, সেখানে চেয়ারের জন্য যে নির্ধারিত চেয়ার, সেটাতে বসেছিলেন নেতানিয়াহু, এবং ট্রাম্প বসেছিল একটা সাইড চেয়ার। ট্রাম্প তো গত সে পরশু ব্যবহৃত বলল নেতানিয়াহু কখনোই তাকে যুদ্ধের জন্য কখনোই বলেনি। একটা স্পষ্ট ভাবে তো বললো যে না, ইসরায়েল কখনোই যুক্তরাষ্ট্রকে যুদ্ধের জন্য বলেনি। অথচ এই ইসরায়েল কিন্তু এর আগে যতগুলো আমেরিকান প্রেসিডেন্ট আছে সবাইকেই প্রভোক করার চেষ্টা করেছে টু অ্যাটাক অন ইরান। ইউএসএ এবং ইরান তারা বার্গেনিং টুলস হিসেবে দুটো পথকে বেছে নিয়েছে। এদিক থেকে অবশ্যই ইরানই ভুল বললাম, মার্কিনিরাই প্রথমে এটা সমস্যাটা শুরু করেছে। প্রথম যখন সিজফায়ার ডিক্লেয়ার করা হলো, আপনি যদি মনে করতে পারেন, তখন কিন্তু স্ট্রেইট অফ হরমুজ ওপেন করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল ইরান। যে তারা ওয়েলকাম জানিয়েছে যে এই পিস টক বা সিজফায়ারের যে একটা কথাবার্তা হবে পাকিস্তানে, এটার উপর ভিত্তি করে তারা হরমুজ প্রণালীটাকে কিন্তু ওপেন করে দিল। এবং আমরা দেখলাম যে তেলের দাম বেশ কমে আসলো, প্রায় ব্যারেল প্রতি $90 কমে আসলো। এরপরে যখন ইউএসএ নতুন করে ব্লকেট দিল, তারপরে যে আবার নতুন করে হরমুজ প্রণালীকে তারা ক্লোজ করে দিল ইরান। দিস ইজ সামথিং লাইক আপনার টিট ফর ট্যাট। আমি শুরু থেকেই দেখেছি যে ইরান কিন্তু অ্যাগ্রেসিভ ওয়েতে কখনোই কোনো কিছু শুরু করছে না। তারা যা কিছুই করছে তারা করছে ইন রিটালিয়েশন অফ হোয়াট এভার ইউএস ইজ ডুইং। তো এখানে আপনার, আমরা যদি একদম অরিজিনে ফিরে যাই, যখন সিজফায়ারটার কথাবার্তা পাকাপোক্ত হলো পাকিস্তানে, যখন একটা আলোচনা অনুষ্ঠান হবে দুপক্ষের মধ্যে, তখন কিন্তু ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছিল সেটাকে বেসলাইন ফ্রেমওয়ার্ক হিসেবে ধরে নিয়ে আলোচনাটা শুরু হওয়ার কথা। তো ওই 10 পয়েন্ট বেসলাইনে কিন্তু ইরান এই যে বাকি যে শর্তগুলোর কথা, যে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেবে কিনা, বা তার যে মিসাইল ক্যাপাসিটিকে সে আরো লিমিট করবে কিনা, এই ধরনের কোনো প্রতিশ্রুতি কিন্তু ইরানের পক্ষ থেকে দেওয়া হয়নি। কাজেই এখন ব্লকেটটা তোলাটা একটা পূর্ব শর্ত হিসেবে এভাবে দেওয়া হয়েছে যে যেহেতু ব্লকেটটা দেওয়ার কারণেই সে হরমুজ প্রণালীটাকে আবার ক্লোজ করে দিয়েছে। ইরানের কথা হচ্ছে ইটস নট অনলি সিজ ফায়ার, যদি আমরা আবার স্টেট অফ হরমুজটাকে ওপেন দেখতে চাই ফর দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড, গ্লোবাল ইকোনমিকে যাতে এটা কোনোভাবেই এফেক্ট না করে, সেটা করতে হলে তাদের শর্ত হচ্ছে আগে আমেরিকাকে ব্লকে তুলে নিতে হবে। এখানে একটা বোঝার বিষয় আছে। আমি যদি আইনি দিকটা দেখি, এখানে একটা দের ইজ কনভেনশন, আনক্লস বলা হয়ে থাকে, ইউনাইটেড নেশনস কনভেনশনস অন দি ল অফ দি সি, আনক্লস। আনক্লস অনুযায়ী কিন্তু আমি বলবো যে হরমুজ প্রণালীটা ক্লোজ করে রাখাটা রাদার entails a degree of violation of international law than putting a blockade in the deep sea. কারণ আপনার অ্যাকর্ডিং টু দি আনক্লস, একটা দেশের তার যে ইয়ে থাকে, আপনার যে কোস্ট লাইন থাকে, সেখান থেকে 12 নটিক্যাল মাইল দূর পর্যন্ত তার কিন্তু টেরিটোরিয়াল ওয়াটার, যেটার উপর সে দেশটার সার্বভৌম, পুরোপুরি সার্বভৌম কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকার কথা। এরপরে আরো 12 নটিক্যাল মাইল পর্যন্ত কন্টিগুয়াস টেরিটরি বলা হয়। সেটার উপরে সে কিন্তু কাস্টমস, ট্যারিফ এবং অন্যান্য যে সমস্ত তার দেশীয় যে সমস্ত আইন কানুন আছে সেটাকে আরোপ করার ক্ষমতা রাখে। তবে এটা অবশ্যই উল্লেখযোগ্য যে হরমুজ প্রণালীর মতো যে সমস্ত ইন্টারন্যাশনাল চ্যানেল আছে, সেগুলোর বিনাইন সিভিলিয়ান প্যাসেজ বা কমার্শিয়াল প্যাসেজের উপরে কোনো ধরনের ট্যারিফ ইম্পোজ করা কিন্তু আইন বহির্ভূত আনক্লস অনুযায়ী। তো এখানে যদি ইরান এখানে যদি একটা ট্যারিফ ইম্পোজ করেই থাকে, তাহলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে সে একটা ইললিগাল অ্যাকশনে গিয়েছে, সে আনক্লসকে ভায়োলেট করেছে। বাট এখানে ইরানের যুক্তি হচ্ছে যে আমি একটা সার্ভিস দেব। ওই আনক্লজেই বলা আছে যে ট্যারিফ ইম্পোজ করা যায় যদি দি প্যাসেজ অফ ইন্টারন্যাশনাল যে ভেহিকেল ভেসেল গুলো আছে, তা সেটা যদি কোনো সার্ভিস প্রোভাইড করে, যদি ওই কোস্ট লাইনে যে কান্ট্রিটা আছে তারা। ইরান বলছে হ্যাঁ আমরা একটা সার্ভিস দিচ্ছি, আমরা এদেরকে নিরাপত্তা দিব। এটা একটা যুদ্ধ বিক্ষুব্ধ একটা টেরিটরি, এর মধ্যে দিয়ে যে সমস্ত কমার্শিয়াল ভেসেল গুলো যাবে সেগুলোকে নিরাপদে হরমুজ প্রণালী পার করে দেওয়ার দায়িত্বটা আমরা নিচ্ছি। এর বিনিময়ে আমরা তাদের উপরে প্রতিটা অয়েল ট্যাঙ্কারের জন্য $2 মিলিয়ন করে তারা একটা ট্যারিফ আরোপ করলো। সো এখানে তারা কিন্তু লিগ্যাল ব্যাটলের দিক থেকে তারা একটা অবস্থানে আছে। কিন্তু ইরান, আমেরিকা যেটা করছে, তারা ওপেন সিতে তারা ব্লকেট দিয়েছে। ওপেন সিতে কিন্তু ব্লকেট দেওয়াটা এটা পুরোপুরি পৃথিবীর যে কোনো ইন্টারন্যাশনাল রুলস বা নর্মস এর ভিতরে কিন্তু এটা পড়ে না।
দিস ইজ ডেফিনেটলি অ্যান অ্যাক্ট অফ ওয়ার। দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। কাজেই আপনি মুখে সিজফায়ারের কথা বলবেন, আপনি মুখে শান্তি চুক্তির কথা বলবেন, কিন্তু আপনি কিন্তু যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন ইন সাম ফর্ম অর দি আদার। সো এই দিক থেকে আমি বলবো যে ইন্টারন্যাশনাল লিগাল ইনস্ট্রুমেন্টের দিক থেকে বিবেচনা করলে এখন পর্যন্ত আমেরিকা যে পদক্ষেপগুলো নিয়েছে, এই যে ব্লকেডটা, দিস ব্লকেড ইজ এফেক্টিং নট অনলি ইরান। এটা তারা ব্লকেড দিয়েছে বলেই হরমুজ প্রণালী ক্লোজ করে দেওয়া হয়েছে, but the entire global economy is suffering. So it's kind of Trump has declared war against the whole world. আমরা সবাই এটা সাফার করছি। আজকে নিউজ পেপারে দেখলাম যে বাংলাদেশের যে কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলোর উপরে প্রায় 35% আপনার মূল্য বৃদ্ধি হয়েছে বিকজ অফ দি ট্রান্সপোর্টেশন কস্ট। বাংলাদেশের আজকাল যে কোনো আপনি হাইওয়েতে যাবেন, there is a big queue of the lorries waiting for the diesel. তো এই যে কাজটা করলো, এটা এইখানে অবিশ্বাসের জায়গাটা তৈরি হয় যে আপনি একদিকে বলছেন আপনি শান্তি আলোচনায় বসতে চান, অন্যদিকে আপনি ইউ আর কমিটিং অ্যান অ্যাক্ট অফ ওয়ার হুইচ গোস এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। সেই ক্ষেত্রে ট্রাম্পের কথার কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। আর দ্বিতীয় কথা যেটা, যে আজকে যখন সেটাকে ইনডিফিনিট পিরিয়ডের জন্য এটাকে সিজফায়ারটাকে এক্সটেন্ড করার ঘোষণা দিল, তার জাস্ট কয়েক ঘন্টা আগেই তার হোয়াইট হাউস থেকে সে তার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছে যেখানে আবার হুমকি দেওয়া হয়েছে যে এই সিজফায়ার যেটা লাস্ট যেটা ছিল যে বুধবার পর্যন্ত, এর মধ্যে ইরান যদি কোনো প্রস্তাবনা পেশ না করে তাহলে তারা আবার ওরকম এক্সট্রিমে চলে যাবে, তারা আবার সামরিকভাবে ধ্বংসযজ্ঞ চালাবে। এই হুমকি দেওয়ার 2 ঘন্টা পরেই সে আবার এসে বললো যে সিজফায়ারটাকে আমরা ইনডেফিনিটলি এক্সটেন্ড করে দিলাম। এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে আসলে ট্রাম্প ডাজন্ট হ্যাভ এনি ডেফিনিটিভ স্ট্র্যাটেজি রাইট এট দিস মোমেন্ট। সে আসলেই বুঝতে পারছে না সে কিভাবে এটার কনক্লুশন টানবে। এই জন্যই সে পাগলের লাভের মতো এক এক সময় এক একটা কথা বলছে। একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি আগেও একটা টক শোতে এই কথাটা বলেছি যে আমরা তো শুধু ট্রাম্পকে দেখতে পাই, বাট বেসিক্যালি এই যে ওয়ারটা চলছে আজকে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটার যখন ওয়ার প্ল্যানিং হয় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে, আপনারা শুনলে খুব অবাক হবেন। যখন কোন একটা মিটিং হয়, মিটিং এ দের ইজ এ চেয়ার, যে মিটিং এর যে টেবিলের যে টেবিল হেড হিসেবে সাধারণত বসে থাকেন যিনি ওখানে সবচেয়ে বেশি মিটিং যিনি চেয়ার করছে। তো হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যখন নাকি ইরান ওয়ারের পরিকল্পনাটা করা হয়, সেখানে চেয়ারের জন্য যে নির্ধারিত চেয়ার সেটাতে বসেছিলেন নেতানিয়াহু এবং ট্রাম্প বসেছিল একটা সাইড চেয়ার। মানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। সো this is a war waged by Netanyahu. This is planned by Netanyahu. This is the vision of Netanyahu and Zionists. And Trump is being utilized as a tool. He's just a mere tool. ট্রাম্প তো গত সে পরশু ব্যবহৃত। বলল নেতানিয়াহু কখনোই তাকে যুদ্ধের জন্য কখনোই বলেনি। একটা স্পষ্টভাবে তো বললো যে ইসরায়েল কখনোই যুক্তরাষ্ট্রকে যুদ্ধের জন্য বলেনি। অথচ এই ইসরায়েল কিন্তু এর আগে যতগুলো আমেরিকান প্রেসিডেন্ট আছে সবাইকেই প্রভোক করার চেষ্টা করেছে টু অ্যাটাক অন ইরান, ইনক্লুডিং বারাক ওবামা, তারপর বাইডেন। এই তথ্যগুলো আজকাল বেরিয়ে আসছে, কিন্তু কোনো প্রেসিডেন্ট কিন্তু এই জায়নিস্ট পাদে পা দেয়নি। ট্রাম্প এসে এই ভুলটা করলো। এর জন্য হয়তো তার যে নার্সিসিস্ট যে অ্যাটিটিউড, তার নার্সিসিস্ট অ্যাটিটিউড, তার সেলিব্রিটি সিনড্রোম, এই জিনিসগুলো হয়তো খুব কাজ করেছে। বাট এই কাজটা করতে গিয়ে যেটা হলো, সে এই ওয়ার প্ল্যানিং এর আগে তার যারা পরিচিত, যারা দীর্ঘদিনের পরীক্ষিত এলাই, কারোর সঙ্গে সে কনসাল্ট করেনি, কারোর সাথে কনসাল্ট করেনি। কিন্তু যখন সে যুদ্ধটা হারার পর্যায়ে চলে গেছে, তখন সে বাকিদেরকে এসে বলছে যে তোমরা তোমাদের অংশটুকু কেন করছো না। ইউরোপিয়ান ইউনিয়নকে বলছে ওয়াই ইউ নট সেন্ডিং ফোর্সেস, এই হরমুজ প্রণালী ওপেন করার জন্য তোমরা ফোর্স পাঠাচ্ছ না কেন। ইউরোপিয়ান ইউনিয়ন ইন রিটার্ন বললো যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেভি দিয়েই যেটাকে তুমি ওপেন করতে পারছো না, আর তোমরা আমাদেরকে কেন, তুমি তুমি আমাদের কাছ থেকে কিভাবে সাহায্য চাচ্ছ, তুমি তো সবচেয়ে শক্তিশালী নেভি, তুমি তো এটার ব্যাপারে কিছু করতে পারলে না। এখন এর মাধ্যমে যে জিনিসটা হচ্ছে যে আমেরিকার যে একটা অবস্থান, বৈশ্বিক যে মোরল যেটাকে আমরা বলে থাকি, এখন ওর অবস্থাটা হয়ে গেছে গায়ে মানে না আপনি মোরল, ব্যাপারটা এইরকম আর কি। এখন কিন্তু ইউএস কে কেউ আর কাউন্ট করছে না। আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এখন বুঝে ফেলেছে যে ট্রাম্পের উপরে বিশ্বাস করে রেখে আমাদের কোনো আস্থা রাখার কোনো সুযোগ নেই। জাপান, সাউথ কোরিয়া বা অন্যান্য যে সমস্ত ইউএস অ্যালাইজ ছিল, তারাও এখন এটা রিয়ালাইজ করা শুরু করেছে দিস ইজ দ্য টাইম দ্যাট উই শুড গো ফর সেলফ হেল্প। আমাদেরকে নিজেদের মিলিটারি ক্যাপাবিলিটি ডেভেলপ করতে হবে। ফলে যেটা আমি দেখতে পাচ্ছি, খুব অদূর ভবিষ্যতে নতুন করে একটা নিউক্লিয়ার রেস হয়তো শুরু হবে। হয়তো জাপান এখন চিন্তা ভাবনা করবে তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ডেভেলপ করা প্রয়োজন,
সাউথ কোরিয়াও একই রকম চিন্তা ভাবনা করবে। ফ্রান্স অলরেডি বলেছে যে তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিটা তারা এনহ্যান্স করতে চায়, কারণ তাদের যে নিউক্লিয়ার আর্সেনাল আছে সেগুলো অনেক বেশি এজ ওল্ড, সেগুলোর অনেক বেশি মডিফিকেশন দরকার। সো ইনএভিটেবলি আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরো বিশ্ব জুড়ে একটা নিউক্লিয়ার রেস নতুন করে শুরু হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাট এই নিউক্লিয়ার যে ব্যাপারটা, যেটা একটু আগে ফরহাদ হয়ে বললেন যে হয়তো ইরান অলরেডি নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে, নিউক্লিয়ারের মেইন পারপাসটি হচ্ছে একটু ডেটারেন্স ক্রিয়েট করা। বাট ইন রিয়ালিটি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করার সম্ভাবনাটা আমি বলবো অলমোস্ট জিরো, কারণ দের ইজ সামথিং কল্ড ম্যাট, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। একটা নিউক্লিয়ার পাওয়ার কখনই আরেকটা নিউক্লিয়ার পাওয়ারকে অ্যাটাক করবে না, বিকজ ইনোস যে ফার্স্ট স্ট্রাইকের পরপরই ভিকটিম কান্ট্রিটা সেও তার নিউক্লিয়ারকে ছুড়ে মারবে। সো ইট উইল বি এ মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, মানে পরস্পরকে ধ্বংস করার একটা খেলা। এই খেলাটাতে কেউ জড়াতে চাবে না। সো টুডে টুমোরো all this nuclear stockpile, these are going to turn into garbage. এটা কিন্তু কোনো কাজে আসবে না। আজকে যদি ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপন নাও থাকে, যে কনভেনশনাল ওয়ার, এই ওয়ারে তো আমরা বলে থাকি যে ওয়ারে কিন্তু আমার কি অস্ত্রপাতি আছে সেটা বড় কথা না, আমার যে কৌশল, স্ট্র্যাটেজি, সেটা নির্ধারণ করবে এই যুদ্ধে আমরা জয়ী হব কি হব না। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে ওরা যে কৌশলটাকে অবলম্বন করেছে, ফলে ডিসপাইট হ্যাভিং ট্রিমেন্ডাস মিলিটারি পাওয়ার, ইউএস ইসরায়েল কিন্তু বলা যায় হেরেই গেছে এই যুদ্ধে। এখানে আরেকটা বিষয় যেটা হয়তো ট্রাম্প, যেহেতু সে নিজে সমর বিশারদ না, যে জিনিসটা সে বুঝতে পারেনি, সেটা হচ্ছে আমরা যারা সমর বিদ্যা নিয়ে লেখাপড়া করে থাকি, আমরা দুটো জিনিস শব্দ ইউজ করে থাকি, যে অপারেটিং ফ্রম এক্সটেরিয়র লাইন্স অ্যান্ড অপারেটিং ফ্রম ইন্টেরিয়র লাইন্স। মানে হচ্ছে আপনি দেখেন ইরান যে সমস্ত পথে ইরানের উপর আঘাত আসতে পারে বাইরে থেকে, সবগুলো অ্যাভিনিউজ অফ অ্যাপ্রোচ বলেন বা অ্যাপ্রোচ রুট বলেন, বা সেটা এয়ার অ্যাভিনিউ অফ অ্যাপ্রোচ হোক বা সি লাইন অফ কমিউনিকেশন হোক বা যাই হোক, সেগুলো বাইরে থেকে সে ভিতরে ঢুকেছে। তো এই রুট দিয়ে যদি কেউ এসে তাকে বাইরে থেকে অ্যাটাক করতে চায়, তার ওয়ার লজিস্টিককে বিল্ড আপ করতে হবে অল অ্যারাউন্ড ইরান। ইরানের চারপাশের থেকে যতগুলো ভেতরে ঢোকার রাস্তা আছে, আকাশ পথে কিংবা সমুদ্র পথে বা স্থলপথে, সব জায়গাতে লজিস্টিক বিল্ড আপ করতে হবে, which makes it extremely expensive. On the other hand, এইটার এগেনস্টে প্রতিরক্ষা নিতে গেলে ইরানকে কিন্তু কাজ করতে হচ্ছে ইন্টেরিয়র লাইন থেকে, মানে তার ভেতর থেকে রাস্তাগুলো সব বাইরের দিকে গেছে। এবং আমরা আগেও একটা আলোচনা করেছি যে আপনি শুধুমাত্র তাকে নেভাল ব্লকেট দিলেন, আপনি তো সি লাইন অফ কমিউনিকেশনটাকে পুরোপুরি ডিনাই করলেন, বাট হোয়াট অ্যাবাউট দি ল্যান্ড লাইন অফ কমিউনিকেশন? ইরান মেনটেন্স বর্ডার উইথ লট অফ আদার কান্ট্রিজ, আরো 7টা দেশের সঙ্গে তার বর্ডার আছে। সো আপনি ব্লকেটটা দিয়ে বেসিক্যালি ক্ষতি করছেন কিন্তু পুরো বিশ্বের, ইরানের কিন্তু তেমন একটা ক্ষতি হচ্ছে না। আরেকটা বড় জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এখন এই যুদ্ধটা হয়ে গেছে, আমি বলবো ইট হ্যাজ রিচড আ প্যাশনস টিজিং স্টেজ। এখানে পরস্পরের ধৈর্যকে টিজ করা হচ্ছে। সেটা কিরকম আপনি দেখেন, এই যুদ্ধের কারণে গালফের প্রত্যেকটা কান্ট্রিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জব মার্কেটেও ধস নেমেছে, মানুষের এই ইকোনমিক একটা সিরিয়াস রকমের ডাউনফল হয়েছে। দেয়ার আর লট অফ লে অফস গোয়িং অন এভরিওয়্যার। আমি একটা খবরে দেখতে পেলাম ইভেন স্বয়ং ইরানের রাজপথগুলো এখন একেবারে শূন্য। যে রাস্তাটা 1.5 ঘন্টা ট্রাভেল করা যেত সেটা এখন হাফ এন আওয়ারে ট্রাভেল করা যাচ্ছে। ব্ল্যাক আউট হচ্ছে, ইন্টারনেট ব্ল্যাক আউট হচ্ছে। এইসব কারণে যে এটা ইকোনমিক প্রেশারটা তৈরি হয়েছে, এই প্রেশারটা কিন্তু নিতে হচ্ছে আপনার ইরানকে, অ্যাজ ওয়েল অ্যাজ গালফ কান্ট্রিগুলোকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমেরিকা এবং ইসরায়েলকে। এখন আমেরিকা, ইসরায়েল এবং গালফ কান্ট্রিগুলো হচ্ছে কনজিউমারিস্ট সোসাইটি, ভোগবাদী সমাজ। তারা কিন্তু কষ্ট সহ্য করতে জানে না। অন দি আদার হ্যান্ড, ইরানের কিন্তু আছে রেজিলিয়েন্স। তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্ত স্যাংশন, অবরোধ, এগুলাকে তারা সাস্টেইন করে আসছে। তাদের ভিতরে ওই ধৈর্যটা আছে, এটাকে সহ্য করার ক্ষমতাটা তাদের আছে। এই জন্যই আমরা দেখতে পাই যখন ইসরায়েলের উপর বোম্বিং হয়, ইসরায়েলের লোকজন গিয়ে বোম শেল্টারে আশ্রয় নেয়। যখন ইরানের উপর বোম্বিং হয়, তখন ইরানের লোকজন কিন্তু পতাঘাতে রাস্তায় নেমে আসে। দিস ইজ হোয়াট ইজ রেজিলিয়েন্স। তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এন্ড দে আর স্ট্যান্ডিং আপ টু ইট। সো এই পরিস্থিতিতে ওই ব্লকেট তুলে নেওয়ার পূর্ব শর্ত হিসেবে ইরানের কাছ থেকে যদি কোনো শর্ত বা কোনো প্রস্তাবনা মার্কিনিরা আশা করে থাকে, সেটা একটা দুরাশা হবে। ইরান কখনই সেই ধরনের প্রত্যাশায় সাড়া দেবে বলে আমি মনে করি ধন্যবাদ না। আপনাকে, ধন্যবাদ।